কিন্তু আমরা একটা দল সিপিআইএম কি বলতো আমরা শুনতাম যে তাদের একটা ডিসিপ্লিন পার্টি, আদর্শবাদী পার্টি, আদর্শ নিয়ে চলে। বুর্জোয়াদের সঙ্গে তাদের কোনো কথা হয় না, তারা বুর্জোয়া থেকে দূরে থাকে। কংগ্রেস দলকে দেশদ্রোহী বলতো, আবার কংগ্রেস সিপিআইএমকে দেশদ্রোহী বলতো, নিজেদেরকে দেশপ্রেমী বলতো, সিপিআইএমকে বহিরাগত পার্টি বলতো। কি না ভাষা, কি না শব্দের অপব্যবহার বা শব্দ চয়ন আমরা বিগত দিনে শুনেছি যখন সিপিআইএম পার্টি ক্ষমতায় ছিল, কংগ্রেস দল বিরোধিতায় ছিল। শুধু তাই নয়, খুনের রাজনীতি। বিধায়ক পরিমল সাহা, বিধায়ক মধুসূদন সাহা খুন হয়েছে এ রাজ্যে সিপিআইএম এর আমলে কংগ্রেস বিধায়ক। 1998 যখন পরিমল বাবু নির্বাচিত হলেন, বিধায়ক হওয়ার 2 বছরের মধ্যেই ওনাকে খুন করা হলো ওনার বাড়ির সামনে। পরিমল সাহা বিশালগড়ের যিনি বিধায়ক ছিলেন চরিলামে, ওনাকে খুন করা হলো এই কৃতিতে সরকার গঠনের পর নৃপেন চক্রবর্তীদের। আমরা দেখলাম একের পর এক খুন। দীপঙ্কর নাথ শর্মা, খুয়াই তদানীন্তন কংগ্রেস নেতৃত্ব, তাকে খুন করা হলো। আমরা দেখলাম যুব কংগ্রেসের নেতা দেবল দেবকে আগরতলার রাজপথে ঢুকে, রাস্তার ঢুকে তাকে খুন করে ফেলে রাখা হলো। এমন অজস্র কার্যকর্তা, অজস্র কংগ্রেস নেতৃত্বরা যারা নিচু স্তরে কাজ করেছে, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তাদেরকে খুন করা হয়েছে। ঠিক তেমনি সিপিআইএম দাবি করেছে যে জোট আমলে শ্রীরাম পালকে খুন করা হয়েছে দক্ষিণ জেলার মনুতে, তার দেহরক্ষী গুলি চালায়। শ্রীরাম পাল এমডিসি ছিলেন, এডিসি সদস্য, তাকে খুন করা হয়েছে। 1998 সালে তদানীন্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা খুন হয়েছিলেন। ইউসুফ কমিশন গঠন করা হলো। আজকের কংগ্রেসের যিনি একমাত্র বিধায়ক, উনি ভূমিকা নিয়েছিলেন ইউসুফ কমিশনের রিপোর্ট জনসমক্ষে আনার জন্য। সিপিআইএমকে তুলুধুলা করেছিলেন, এক সময় খুনি হিসেবে চিহ্নিত করেছিলেন। আজকে ওনারাই সিপিএম এর সঙ্গে আতাত করার জন্য আহ্বান জানাচ্ছেন। কি বলছেন? যে কংগ্রেস এবং কমিউনিস্টের মধ্যে যদি আতাত হয় তবে আপত্তিটা কোথায়? দীর্ঘদিনের শত্রুতা ভুলে যদি আমাদের মধ্যে আমরা প্রেমে আবদ্ধ হই তবে আপত্তিটা কোথায়? নির্বাচনের পর যে খুন সন্ত্রাস এগুলো হয়েছে, এগুলো আর হবে না। মানে উনি স্বীকার করছেন যে নির্বাচনের পর খুন এবং সন্ত্রাস হয়েছে, এগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য উনি কংগ্রেস এবং সিপিআইএম এর আতাত চাইছেন আর মানুষকে বোকা বানাতে চাইছেন। উনারাই একমাত্র রাজনীতি বোঝেন, বুদ্ধিমান মানুষ আর রাজ্যের মানুষ। উনারা যখন বলবে আতাত করতে হবে সিপিএম এর সঙ্গে, রাজ্যের মানুষকে ঝাঁপিয়ে পড়তে হবে। উনারা যখন বলবে যে তৃণমূল কংগ্রেস করতে হবে সিপিএম কে হারাতে গিয়ে, রাজ্যের মানুষকে তৃণমূল কংগ্রেসে যেতে হবে। উনারা যখন বলবেন যে না তৃণমূল দিয়ে হবে না, এবার বিজেপিতে আসতে হবে, রাজ্যের মানুষকে বিজেপিতে আসতে হবে। আবার ওনারা যখন বলবেন যে না বিজেপি দিয়েও হবে না, এখন বিজেপি আমার প্রধান শত্রু, আবার আমাদের কংগ্রেসে যেতে হবে, রাজ্যের মানুষকে আবার সেই কংগ্রেসে যেতে হবে। আবার ওনারা যখন বলবেন যে এবার বিজেপিকে হারাতে গিয়ে কংগ্রেস এবং সিপিআইএম এর আতাত করতে হবে, মানুষকেও এই আতাতকে সমর্থন করতে হবে। এই হচ্ছে ওনাদের রাজনৈতিক চরিত্র, এই হচ্ছে ওনাদের রাজনৈতিক স্ট্যান্ড, যেটা আজকে রাজ্যবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। গতকাল ডক্টর অজয় কুমার সিপিআইএম এর পার্টি অফিসে গিয়ে জোট বার্তা নিয়ে গেছেন। আমরা ধিক্কার জানাই। লজ্জা থাকা দরকার এই কংগ্রেস দলের ক্ষমতার পিপাসু দেউলিয়া, তাদের মধ্যে যে দেউলিয়া মানসিকতা সিপিআইএম দলের মধ্যে, কংগ্রেস দলের মধ্যে, যে আজকে উন্নয়নকে স্বীকার না করে বলছেন যে গেল ত্রিপুরা রাজ্যে নাকি গণতন্ত্রের সেখানে নিদর্শন নেই, ত্রিপুরা রাজ্যে ল অ্যান্ড অর্ডার নাকি নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়েছে। কি রেকর্ড আপনারা দিতে পারছেন? কোন রেকর্ড দিতে পারছেন না। ওই
যখন শাসক দলে ছিলেন 88 থেকে 93 কি বলতেন? জোটের আমলের কালো দিন। আজকে সেই কালো দিনের কান্ডারিদের সঙ্গে যোগ করছেন, আর এখন বলছেন ভাঙা ক্যাসেট একটা বাজাচ্ছেন প্রতিনিয়ত যে এই রাজ্যে নাকি গণতন্ত্র নেই, এই রাজ্যে নাকি মানুষের খাদ্য নেই, এই রাজ্যে নাকি কর্মসংস্থান নেই, এই রাজ্যে নাকি গরিব অংশের মানুষ না খেয়ে মরছে, এই রাজ্যে উন্নয়ন নেই। চোখে ওনারা দেখতে পাচ্ছেন না। ক্ষমতা দখলের জন্য কংগ্রেস এবং সিপিআইএম দল এমন জায়গায় নিয়ে গেছে রাজনীতিটাকে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, যে আগামী দিনে রাজ্যের মানুষ তার সঠিক জবাব দেবে। পশ্চিমবাংলায় যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, 34 বছর কমিউনিস্ট পার্টির শাসন ছিল। 34 বছর কমিউনিস্ট পার্টির শাসনে 50,000-এর উপর খুন হয়েছে ছোট বড় মাঝারি কর্মী দিয়ে, রাজনৈতিক কর্মী। ইন্দিরা গান্ধীকে পর্যন্ত এক সময় সাইবারের গণহত্যার প্রতিবাদ করার জন্য ছুটে আসতে হয়েছিল। অন্নপ্রাশনের দিনে শিশুটিকে মেরে জ্বলন্ত উনুনের মধ্যে ফেলে দিয়ে তার বাবার শরীরের রক্ত মাখা ভাত তার মাকে প্রদান করা হয়েছে, খাওয়ানো হয়েছে। সেই ইতিহাসও কিন্তু আমাদের প্রত্যেকের জানা রয়েছে। তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পশ্চিমবাংলার এই গণহত্যার প্রতিবাদ করার জন্য ছুটে আসতে হয়েছিল। আজকে সেই কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেস দল সেখানে আঘাত করেছে, শূন্য করে দিয়েছে মানুষ। আগামী দিনেও ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দেবে, শূন্য করে দেবে। তাদের ক্ষমতা দখলের যে স্বপ্ন, পিপাসা, বিজেপি সরকারকে ফেলার যে স্বপ্ন, এতদিন পেছন থেকে দেখতাম ওনারাই বলতেন দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি। সোনিয়া গান্ধী বিক্রি করে দিয়েছেন, রাহুল গান্ধী বিক্রি করে দিয়েছেন, প্রতিটা নির্বাচনে হারত, আর দিল্লির উপর দোষারোপ চাপানো হতো। দিল্লির নেতৃত্ব কোনদিন চায়নি ত্রিপুরা রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার। কংগ্রেসের নেতৃত্বে সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে 1993 সাল রাষ্ট্রপতি শাসন দিয়ে বাঁকা পথে এই রাজ্যের কমিউনিস্টকে উপঢৌকন হিসেবে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হয়েছিল নরসিংহ রাওয়ের আমলে, দিল্লির সরকার বাঁচানোর জন্য। কারণ রাজনীতিতে দুটো আসন লোকসভা কংগ্রেসের কাছে থাকলে যা কথা, কমিউনিস্ট পার্টির কাছে থাকলে একই কথা তাদের কাছে। দিল্লিতে তারা একসাথে রয়েছে। সুতরাং ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে কমিউনিস্ট পার্টিকে ডিস্টার্ব না করার সেই স্ট্র্যাটেজি কংগ্রেস হাইকমান্ড তারা গ্রহণ করেছিল। আর আজকে সর্বভারতীয় স্তরে যে জোট আমরা বিগত দিনে পরিলক্ষিত করেছি সিপিআইএম দল এবং কংগ্রেস দলের মধ্যে, পরবর্তী সময় পশ্চিমবঙ্গে আমরা পরিলক্ষিত করেছি। এই পশ্চিমবাংলার সিপিএম কংগ্রেসের জোটকে বিরোধিতা করে আজকে যারা কংগ্রেসের জোটের আহ্বায়করা রয়েছেন, বিধায়ক বাবুরা, তারা দল ত্যাগ করেছে। কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের জোটের বিরোধিতা করে পশ্চিমবাংলায় আজকে তারাই 180 ডিগ্রি পাল্টি খেয়ে আবার কংগ্রেস এবং সিপিআইএম এর জোটকে তারা গ্রহণ করছে, তারা আহ্বান করছে। আজকে মানুষকে সেটা বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। কংগ্রেস পারেনি পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন করতে 34 বছর। কমিউনিস্টকে হাঁটাতে পারেনি, সিপিআইএমকে হাঁটাতে পারেনি। একটা আঞ্চলিক দল সেখানে সিপিআইএমকে হটিয়েছে। আমাদের রাজ্যে 25 বছর কংগ্রেস দিল্লির দোস্তি, ত্রিপুরার কুস্তি করে মানুষকে বোঝাতে সক্ষম হয়নি সরকার পরিবর্তনের ক্ষেত্রে। তাই দিল্লির এই প্রতারণার দায় এবং রাজ্য কংগ্রেসের অনৈক্যের জন্য এই রাজ্য কংগ্রেস কোনদিন শক্তিশালী হয়নি ক্ষমতা দখল করার ক্ষেত্রে। মানুষ যখন হাঁপিয়ে উঠেছিল পরিবর্তনের জন্য, কংগ্রেস যখন ব্যর্থতার পরিচয় দিয়েছে, তৃণমূল কংগ্রেস যখন বৈমাতৃসুলভ আচরণ করেছে, কংগ্রেস দল যখন বৈমাতৃসুলভ আচরণ করেছে, ভারতীয় জনতা পার্টি রাজ্যের মানুষকে মুক্ত করেছে। নরেন্দ্র মোদী এই রাজ্যে স্বাধীনতার যে আন্দোলন আমরা ডাক দিয়েছিলাম 18 সালে, যেটা স্বাধীনতার দ্বিতীয় আন্দোলন, দ্বিতীয় লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। রাজ্যের মানুষ আমাদেরকে বিশ্বাস করেছিল, হতাশ করেনি। সরকার পরিবর্তন হয়েছে,
আজকে সেই সরকারকে এখন তারা ফেলে দিতে চাইছে, যেটা ৭৭-৭৮ আমরা দেখেছি। পেছনের দরজা দিয়ে সরকার ফেলে দিয়ে সিপিআইএম কুপরোপণ দিয়ে আবার যখন নিজের হিসাব মিলবে না, নিজের সুবিধা আদায় হবে না, তখন আবার কোনোদিন বলবে যে সিপিএম এর বিরুদ্ধে লড়তে হবে, আবার সমস্ত বিরোধী দলকে এক করতে হবে। আমি এই রাজ্যের জনগণের কাছে দলের তরফ থেকে আহ্বান জানাব যে মানুষ স্ট্যাবিলিটি চায়। এই অশুভ জোট, অশুভ আতাত তারা যে করতে উদ্যোগ গ্রহণ করেছে, কি জবাব দেবেন? যারা মানুষ খুন হয়েছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ দীর্ঘ 25 বছর কমিউনিস্ট শাসনে, মেনে নিতে পারবেন এই জোটকে? এই অশুভ জোট অসংখ্য কংগ্রেসীদের রক্তের উপর দাঁড়িয়ে, অসংখ্য কংগ্রেসীদের ত্যাগ তিতিক্ষার উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে এই জোট তারা করতে চাইছে সিপিআইএম এর সঙ্গে। যেই সিপিআইএম কংগ্রেসকে খুন করতে দ্বিধা করেনি, কংগ্রেসীদের খুন করতে দ্বিধা করেনি, ধর্ষণ করতে দ্বিধা করেনি, আজকে মানুষকে সেই জবাব দিতে হবে বন্ধুদেরকে। প্রকৃত যারা কংগ্রেসীরা, যারা প্রকৃত সিপিআইএম বিরোধী মানুষ, জনগণ, তাদের কাছে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো যে প্রত্যাখ্যান করুন এই অশুভ জোটকে, প্রত্যাখ্যান করুন এই সুবিধাবাদী জোটকে, এবং ধিক্কার জানান কংগ্রেসের নেতৃত্বকে, যারা সিপিআইএম এর পার্টি পিছিয়ে গিয়ে জোটের বার্তা নিয়ে তারা গেছে। নিজেদের কিছু নেই, রাজ্যের জনগণ তাদের উপর থেকে কোনো সমর্থন করে না, তো স্বাভাবিকভাবে এখন সিপিআইএম কে শিখণ্ডী বানাতে চাইছে, আর সিপিএম চাইছে কংগ্রেসকে শিখণ্ডী বানাতে। একে অপরের পরিপূরক হিসাবে তারা আগামী দিনে নির্বাচনে জয়ী হতে চাইছে এবং সরকার গঠন করতে চাইছে, যেটা আগামী দিনে একটা অলিক স্বপ্ন বলে আমরা মনে করি। এই রাজ্যে এই অশুভ জোট কোনোদিন সরকারে প্রতিষ্ঠিত হতে পারবে না। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। পশ্চিমবাংলার মতো, সারা দেশের মতো, সারা দেশের যে নির্বাচনী ফলাফল, উপনির্বাচনের ফলাফল, তাতে একটা জিনিস পরিষ্কার যে সিপিআইএম এর রাজনীতিকে ভারতবর্ষের মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। আর কংগ্রেস দল এই যে সুবিধাবাদী নীতি তারা গ্রহণ করেছে সিপিআইএম এর সঙ্গে জোট করতে ত্রিপুরা রাজ্যে, সেটাকেও মানুষ সমস্ত স্তরে বর্জন করবে এবং এই রাজ্যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠন করবে। আজকে তাই আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই তাদের এই রাজনৈতিক যে অপকৌশল, যে সিপিআইএম এর পার্টি পিছিয়ে গিয়ে বসে জোট বার্তা নিয়ে কথা বলা, এবং আগামী দিনে যে সমস্ত কংগ্রেসীরা খুন হয়েছে, সন্ত্রাসের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, উপেক্ষিত হয়েছে, আজকে তাদের পরিবারকে তারা কোনো জবাব দিতে পারবে না। তারা হচ্ছে ক্ষমতা পিপাসু মানুষ। এই অশুভ জোট তারা তাই করতে চাইছে। রাজ্যের মানুষ এই অশুভ জোটকে প্রত্যাখ্যান করবে ঘৃণার সুরে। আজকে এই সাংবাদিক বৈঠক থেকে আমরা ব্যর্থহীন ভাষায় সেটাই আমরা আহ্বান জানাচ্ছি। সবাইকে নমস্কার। যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্লিজ সেটা আপনারা করতে পারেন। 2018-তে আপনারা বিজেপি এবং আইপিএফটি যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন পাহাড় এবং সমতলের জন্য, 2023-এ এখনো পর্যন্ত আইপিএফটির সাংগঠনিক ক্ষমতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। 23-এর বিধানসভার নির্বাচনে মথার সঙ্গে কি বিজেপির কোনো আলোচনা হচ্ছে? দেখুন, এটা সময় মতো সবকিছু জেনে যাবেন। আমরা বারবারই বলে থাকি যে ভারতীয় জনতা পার্টি, আমরা পাহাড়ে এবং ত্রিপুরা রাজ্যে আমাদের সেই ক্ষমতা রয়েছে যে আমরা নির্বাচনে লড়াই করে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জয়ী হতে পারি এবং একা সরকার আমরা গঠন করার আমাদের সেই ক্ষমতা রয়েছে। যতটুকু জোট প্রসঙ্গ, সেটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলীয় সভাপতি, আমাদের সংগঠন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সভাপতি, তাদের হাত দিয়ে সেটা সম্পন্ন হবে। তার সঙ্গে কখন কোথায় জোট হবে সেটা কিছুদিনের মধ্যেই আপনারা সেটা পরিষ্কার হয়ে যাবে। আর যতটুকু আইপিএফটির প্রশ্ন রয়েছে, আমাদের সভাপতি গত কয়েকদিন আগেও সুস্পষ্ট ভাষায় বলেছেন যে আইপিএফটির সঙ্গে আমরা রয়েছি, আমরা আইপিএফটিকে কোনোদিন ছাড়িনি, বা আমরা চাই না যে আইপিএফটি আমাদেরকে ছেড়ে যায়। আইপিএফটি আগামী নির্বাচনে কি ভূমিকা নেবে সেটা তাদের দলের আভ্যন্তরীণ বিষয়।
আমরা প্রস্তুত পাহাড়ে এবং সমতলে প্রত্যেকটি জায়গায় এই রাজ্যে আগামী 2023 বিধানসভা নির্বাচনে জয়ী করব এবং আমরা জয়ী করব। কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্বরা বলছেন ত্রিপুরাতে বিজেপি সরকার গঠনের পেছনে কংগ্রেসের নাকি রাজ্যে কমিটেড ভোটার রয়েছে, সেটা বিজেপির ক্ষেত্রে অনেকটাই কম। তারা নাকি সেই কমিটেড ভোটের উপর ভিত্তি করে আগামী দিনে সরকার গঠনের জন্য এবং প্রস্তুতি নিচ্ছে। সুদীপ বাবু এই দল ত্যাগ করার পর এই কমিটেড ভোটারটা নাকি বিজেপি থেকে পুরো সুদীপ বাবু যার কথা বলছেন আপনি, উনি দল ত্যাগ করার পর তো বাই ইলেকশনও হয়েছে 4টে। এই বাই ইলেকশনে তো কমিটেড ভোটারটা আমরা দেখলাম না যে কংগ্রেসের সঙ্গে গেছে। এই বাই ইলেকশনে উনি তো জয়ী হয়েছেন সিপিআইএম এর ভোটে, আন্ডারস্ট্যান্ডিং করে, চোরি চোরি ছুপকে ছুপকে। এখন তো এটা ওপেন হয়ে গেছে। এতদিন শুরুয়াত হয়েছিল বাই ইলেকশনে, আজকে এটা ওপেন হয়ে গেছে। তাই অজয় কুমার বাবুকে পাঠিয়েছেন বার্তা নিয়ে পার্টি অফিসের ভেতরে। টাউন বর্দলি আমরা জয়ী হয়েছি, তো আমরা ট্রেডিশনাল কংগ্রেস সিট ছিল, ব্যাস্টেন ছিল কংগ্রেসের টাউন বর্দলি। যে কোনো পরিস্থিতিতে টাউন বর্দলের মানুষ কংগ্রেসকে জয়ী করত। আমাদের মুখ্যমন্ত্রী জয়ী হয়েছেন সেখান থেকে ভালো ভোটের ব্যবধানে, 6,500 ভোটের ব্যবধানে। কোথায় কমিটেড ভোটটা তো কংগ্রেসে যেতে দেখলাম না। সুরমাতে কমিটেড ভোটটা তো কংগ্রেসে যেতে দেখলাম না। যুবরাজনগরে 29 বছর পর সেই সিট আমরা ছিনিয়ে এনেছি সিপিআইএম এর হাত থেকে। সিপিআইএম এর কমিটেড ভোট কংগ্রেসের কমিটেড ভোট বিজেপির পক্ষে চলে এসেছে, কংগ্রেসের পক্ষে যেতে তো দেখলাম না। ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে কখনো কমিটেড ভোটের শিফট হয় না। মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে, মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, মানুষ মোদীজির পক্ষে রয়েছেন, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষে রয়েছে। তো স্বাভাবিকভাবে উই আর নট এট অল ওয়ারিড যে কমিটেড ভোটার কংগ্রেসের 18 সালে কংগ্রেসের ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো কংগ্রেস থেকে এসছে, কেউ সিপিআইএম থেকে এসছে, কেউ অন্য দল থেকে এসছে, সবাই মিলে যারা পরিবর্তনপন্থী মানুষ ছিল তারা ভোট দিয়েছে, বিজেপির নেতৃত্বে সরকার গঠন করেছে। তো কমিটেড ভোটের যদি প্রশ্ন থাকে, তবে 13 সালে কেন হলো না কংগ্রেসের কমিটেড ভোট দিয়ে সিপিআইএম কে সরকার থেকে ফেলা? 8 সালে কেন হলো না? 2003 সালে কেন হলো না? 1998 কেন হলো না? আমি প্রশ্ন করছি, বলবেন আমি প্রশ্ন করেছি। যে কমিটেড ভোটের প্রশ্ন কথা তারা বলছেন, 18 সাল যদি বাদ দিই, আফটার 1993, in 98, 2003, 2008, 2013, তো কংগ্রেসের কমিটেড ভোট দিয়েই তো কংগ্রেস নির্বাচিত হয়েছে। তখন কেন সরকার প্রতিষ্ঠিত হলো না? 18 সালে মোদীজি চেয়েছেন, মোদীজি আশীর্বাদ করেছেন এই রাজ্যে সরকার পরিবর্তন করতে হবে, যেটা বিগত দিনে সোনিয়া গান্ধী করেনি, যেটা বিগত দিনে রাহুল গান্ধী করেনি। উপঢৌকন হিসেবে রাজ্যটাকে কমিউনিস্টের কুলে বা সিপিআইএম এর কুলে, বামফ্রন্টের কুলে তারা দিয়ে রেখেছিলেন সর্বভারতীয় রাজনীতির জন্য। আর ত্রিপুরা রাজ্যের মানুষ খুন হয়েছে, প্রতারিত হয়েছে, ধর্ষিত হয়েছে, সমস্ত কুকর্মের শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। আজকে সেখান থেকে বিজেপি আমাদেরকে উদ্ধার করেছে, ভারতীয় জনতা পার্টি উদ্ধার করেছে। তো স্বাভাবিকভাবে রাজ্যের জনগণ জানে যে কারা উদ্ধার করেছে বা কাদের নেতৃত্বে এ রাজ্যে সুশাসন চলছে। মানুষ, কর্মচারী থেকে শুরু করে আপনি দেখুন, 20% দিয়ে হাইয়েস্ট এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য স্টেট। 5 বছর 12%, তার আগে 5%, তার আগে 3%, 20% দিয়ে প্রদান করা হচ্ছে। সামাজিক ভাতা 2000 টাকা প্রতিশ্রুতি আমাদের ছিল, আজকে মুখ বন্ধ হয়ে আছে, এতে কোনো বক্তব্য নেই, আমরা প্রদান করেছি। 3500 টেট তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, অফার ছাড়া হয়েছে, তাদের পোস্টিংও দিয়ে দেওয়া হয়েছে। আশা কর্মী থেকে শুরু করে, মিড ডে মিলের কর্মী থেকে শুরু করে, অঙ্গনবাড়ির কর্মী থেকে শুরু করে, ডিআরডব্লিউ থেকে শুরু করে প্রত্যেকে বেতন বৃদ্ধি করা হয়েছে, কর্মচারীদের বেতনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে। পাম্প অপারেটর যারা দীর্ঘদিন বঞ্চিত হয়েছিল, আজকে আমরা তাদেরকে সেখানে মোটা টাকা যেন তারা বাড়িতে নিয়ে মাইনে নিয়ে যেতে পারেন সেই বন্দোবস্ত আমাদের সরকার করেছে। ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, পানীয় জল, ভ্যাকসিনেশন, বিনামূল্যে চাল প্রতি বাড়িতে 5 কেজি করে, মাথা পিছু 5 কেজি চাল। আমাদের প্রধানমন্ত্রী সারা দেশে 81 কোটি মানুষকে সেটা প্রদান করছেন।
ভারতবর্ষের মানুষ কোনোদিন সেটা প্রত্যক্ষ করেনি, কোনোদিন সেটা লক্ষ্য করেনি, পায়নি। আজকে তাই ঘরে ঘরে বলছে 23-এ আবার বিজেপি সরকার চাই। তাই বিজেপি সরকারকে ফেলতে হবে, কমিউনিস্টকে সঙ্গে নিয়ে চলতে হবে। আগামী দিনে অশুভ সুবিধাবাদী জোটকে, আতাতকে মানুষ প্রত্যাখ্যান করবে। আমরা ঘৃণার সুরে মানুষ সেটাকে প্রত্যাখ্যান করবে। Sir, will the BJP try to reach out to the Congress workers who are disheartened by this alliance that you mentioned? Definitely, we are giving from this platform, we are giving this clarion call to each and every Congress workers, Congress leaders who toiled hard, fought hard during the left regime of 25 years. That please take a call and support Bharatiya Janata Party, which has rescued the people of our state from the clutches or murderous misrule of CPI in 2018. They should not support this alliance, which is anti-people, anti-development, and against all dictates, all ethics, unethical alliance. So these people should not vote for this alliance. This is our humble and clarion call to each and every Congress people, as well as the left voters who were associated with left parties in the recent times. They will not accept. A large number of them are going to reject this alliance. This is our firm conviction that in the coming times, the Bharatiya Janata Party, in the February Assembly election, we are going to come up with flying colors, with thumping majority, landslide victory. Sir, on the same issue, we had asked the Congress and the CPM. They said we were always in alliance. UPA 1, UPA 2. How do you take it? See, UPA 1, UPA 2, so far your this thing is concerned, question is concerned, I'd just like to draw your kind attention that UPA 1 was, they were in alliance in UPA 1 when CPM had 69 seats and they rendered outside support to Manmohan Singh-led government. But after the withdrawal of support in the floor of the House in connection with 123 nuclear deal, CPIM was no longer in power, alliance with Congress. Outside them is UPA 2. So time and again we have seen, we have witnessed dubious role, double standard politics in the floor of the House, in the Parliament of India. But so far our state is concerned, these two parties were antagonistic with each other in every election and also the general politics also. But this recent development between Congress and CPI, which was not at all expected to us, to the people of our state. The people of this state, they have witnessed this developmental politics of BJP, Bharatiya Janata Party, to progressive politics, and in the coming election, people of Tripura will give a decisive mandate in favor of BJP once again, defeating this anti-people alliance between Congress and CPI. দাদা, বিরোধী দলনেতা বলছেন 10,323 ইস্যুতে তারা যদি পুনরায় ক্ষমতায় আসে তাদেরকে জলে ভেসে দিতে দেবেন। বিজেপির তরফ থেকে 10,323 ইস্যু ইস্যু পাঠাবে। আমাদের মুখ্যমন্ত্রী তো একটা কমিটি গঠন করে দিয়েছেন, আর মানিকবাবু যেটা বলছেন বর্তমান বিরোধী দল নেতা 10,320 তৈরি করলো কারা? তখন তো এই কথা বলেননি, এখন বলছেন ভেসে যেতে দেব না। অলরেডি তো তারা ভেসে গিয়েছে, এখন ভাসিয়ে আমি একটা কথা বলবো যে ইংলিশে একটা কথা বলে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। রুগী তো মারা গেছে, ডাক্তারের সাথে কোনো লাভ হবে না। ওনারা তো রুগীকে মেরে দিয়েছেন, এখন ডাক্তারের এই ডেকে কোরামিন দিয়ে কোনো লাভ হবে না। নির্বাচনে জয়ী হওয়ার জন্য তারা এই প্রসঙ্গ আনছেন এবং তাদেরকে আবার সিপিআইএম এর পক্ষে টানার জন্য তারা চেষ্টা করছেন। এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানানোর জন্য তারা চেষ্টা করছেন। রাজ্যের জনগণ এই ধরনের ধোকাবাজি, ডুবিয়াস পলিটিক্স, ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স তারা বোঝে, তারা এটা মেনে নেবে না। আজকে 10,320 তারাই তো তৈরি করলো, আবার বলছে এখন বেশি দেবো না। তবে আগে কেন ব্যবস্থা গ্রহণ করলেন না? কেন উনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থা 10,320 প্রতিনিধিরা যখন মিলতে চাইছিলেন তাদেরকে লাঠাপেটা করা হলো? কেন তাদেরকে অ্যারেস্ট করা হলো? কেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে মিট করলেন না? তার আগেও তো আমরা শুনেছি মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী তপনবাবু বলেছে পাশে আছি, তো পাশে থেকে করলেনটা কি? আমরা সরকারে এসে বরং আমরা বলেছি আমরা পাশে আছি। 2 বছর সুপ্রিম কোর্টে আমরা কেস করে সুপ্রিম কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সুপ্রিম কোর্ট মানেনি।
কোভিডের সময় প্রতি অ্যাকাউন্টে 30,000 টাকা করে প্রদান করা হয়েছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আইনি অনেক বিষয়গুলো খতিয়ে দেখেছেন এবং রিসেন্টলি একটা উনি কমিটিও করে দিয়েছেন যাতে করে কোন সুরাহা আগামী দিনে করা যায় কিনা সে বিষয়ে আলোকপাত করা যায়। আমরা মনে করি হিয়ার অলসো সানাত সোয়াল, তারাও এই রাজ্যের জনগণ, তারাও এই রাজ্যের মানুষ, ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, কালার, পলিটিক্যাল আইডেন্টিটি। এই রাজ্যের উন্নয়নে তাদের ভূমিকা প্রয়োজন। কিন্তু রাজনীতিকরণের জন্য যদি কেউ, তাদেরকে ব্যবহার করার জন্য যদি কেউ কোনো উক্তি করে থাকে, তবে সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা বাঞ্ছনীয় নয়, এবং সেই জিনিসটা আমরা সেটা বিশ্বাস করি। আপনার বক্তব্য থেকে একটা পাল্টা প্রশ্ন সেটা হচ্ছে 6 আগরতলা আপনার দাবি বা আপনাদের দাবি, এখানে সিপিআইএম সুদীপ রায় বর্মনকে ভোট দিয়েছে, যদিও আপনি সুদীপ রায় বর্মনের নামটা বলেননি, মানে কংগ্রেসের জয়ী হয়েছে। আর যুবরাজনগরে সেখানে কংগ্রেস এবং সিপিএম এর ভোট বিজেপিকে দিয়েছে। এই যুক্তি যদি হয় তাহলে এই 2023 সালে বিধানসভা নির্বাচনে 6 আগরতলার প্রতিচ্ছবি কোথায় কোথায় দেখা যাবে বা দেখা যাবে কিনা, তার ব্যাখ্যাটা কি থাকবে? আমি যেটা বলেছি আপনি হয়তো শুনেছেন কিন্তু পুরোটা শুনেনি, বা আপনি একটা নিজে থেকে একটা আগে থেকে একটা ধারণা করে রেখেছেন, তাই এটা পরিপ্রেক্ষিতে আপনি আমাকে প্রশ্নটা করেছেন। আমি কি বলেছি? আমি বলেছি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে সিপিএম এর একটা বিরাট অংশ কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে। আমি কি বলেছি? আমার সাংবাদিক বন্ধু যেটা প্রশ্ন ছিল যে কমিটেড কংগ্রেসের ভোট ব্যাংক সেটা বিজেপির সঙ্গে রয়েছে, সুতরাং 23-এর নির্বাচনে ওই কমিটেড ভোটটা আবার কংগ্রেসে চলে যাবে। আমার উত্তর ছিল যে কমিটেড ভোট যদি হয়ে যায়, যে কোনো ব্যক্তি বা সুদীপ বাবু বিজেপি থেকে কংগ্রেসে যোগদানের ফলে কমিটেড ভোটটা সুদীপ বাবুর সঙ্গে কংগ্রেস চলে গেছে, তবে 8 বর্গলীয় আসন তো সুদীপ বাবু যোগদানের পরই উপনির্বাচন সম্পন্ন হয়েছে। তবে মুখ্যমন্ত্রী তো জেতার কথা নয়, তবে মুখ্যমন্ত্রী জিতলেন কিভাবে? আমাদের যুবরাজনগরে কমিটেড ভোট যদি কংগ্রেসের সেখানে বিজেপিতে না থাকতো, তাহলে বিজেপি ক্যান্ডিডেট কি করে 29 বছর পর এই সিট জিতল? সুরমা আসন যদি কংগ্রেসের কমিটেড ভোট, তারা তো সমর্থন করেছিল ত্রিপুরা মাতাকে, কেন জিততে পারল না? কমিটেড ভোট যদি থাকতো। আসলে টোটাল যে কমিটেড ভোট বলতে এখন কিছু নেই কংগ্রেস দলে। এই ভোটটা এখন আপনি দেখবেন বিধানসভা নির্বাচন যখন হবে, তাই তারা জোট চাইছে যে সিপিএম এবং কংগ্রেস মিলে যদি বিজেপিকে হারানো যায়। আর 6 আগরতলার প্রতিচ্ছবির কথা যেটা আপনি বলছেন, 6 আগরতলাতে মনে রাখতে হবে এটা উপনির্বাচনের ফলাফল। উপনির্বাচনের ফলাফলে আপনারা তো সাংবাদিক বন্ধুরা, আপনারা প্রচার করেছেন। সিপিআইএম এর প্রচার কি ছিল? পুরো ডোর টু ডোর ছিল? কোন পতাকা লাগানো ছিল, ফ্ল্যাগ পোস্টার, কোন আহ্বান জানানো হয়েছে? মাঝখানে একটা নাটক মঞ্চস্থ হলো, ভিড় লেগে গেল, কখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী, কখনো পার্টির সম্পাদক, কখনো অন্য নেতৃত্ব,
অ্যালায়েন্স ছিল না, সেটা ব্রিগেডের সমাবেশের কথা আপনি পশ্চিমবাংলায় বলছেন, আপনি কালেক্ট করেছেন তথ্যটা বর্তমানে। তখন যে পরিস্থিতি ছিল তার পরবর্তী সময় আমরা দেখেছি ফ্লোর অ্যাডজাস্টমেন্ট হয় পার্লামেন্টে অনেক সময়। যে কোনো ইস্যু যখন উত্থাপিত হয় বিরোধী দল দ্বারা, অন্য বিরোধী দলগুলো তাকে সমর্থন জানায়। ইট ডাজ নট মিন অ্যালায়েন্স, ইট ডাজ নট মিন অ্যালায়েন্স। ফ্লোর অ্যাডজাস্টমেন্ট, যতক্ষণ ফ্লোর চলছে ততক্ষণ আমার অ্যাডজাস্টমেন্ট, ফ্লোর থেকে আমি বেরিয়ে গেলাম তখন কিন্তু তার অ্যালায়েন্স বলে না। ইলেকটোরাল অ্যালায়েন্স হচ্ছে নির্বাচন সম্পর্কিত, আর ফ্লোর অ্যাডজাস্টমেন্ট আপনি দেখবেন বর্তমানে লোকসভার ভিতর বিরোধী দলগুলো সব সোচ্চার হচ্ছে সরকারের উপর, কিন্তু নির্বাচন যখন আসে দেখবেন তারা আলাদা আলাদা ভাবে লড়ছে, জোট করে লড়ছে না। ঠিক পশ্চিমবাংলার যে ব্যাপারটা, তদানীন্তন সময়ে কমিউনিস্ট পার্টি ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল, ভারতীয় জনতা পার্টির একটা অংশ সেদিন ছিল, কিন্তু তারপরে 89-এর বাদ পরে 90, আমি আজকে তো প্রায় 34 বছর পেরিয়ে গেছে। 34 বছরে আপনি কখনো কোথাও দেখেছেন সর্বভারতীয় রাজনীতিতে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কমিউনিস্টের অ্যালায়েন্স হয়েছে, বা আদর্শগত ভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সিপিআইএম এর কোনো মিল রয়েছে? সেটা কখনোই থাকতে পারে না। বরং কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর আদর্শগত মিল রয়েছে। কংগ্রেসের সঙ্গে যখন অবিভক্ত সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর, আজকে সোভিয়েত রাশিয়া ভাগ হয়েছে, অবিভক্ত সোভিয়েত রাশিয়া যখন ছিল, তখন যখন জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন থেকেই কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের দুর্বলতা। এবং এই কমিউনিস্ট পার্টি আপনারা জেনে নিন, এই কমিউনিস্ট পার্টি চীন যখন ভারত আক্রমণ করলো 1962, তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি, এই অবিভক্ত কমিউনিস্ট পার্টি সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এই কমিউনিস্ট পার্টির একটা অংশ বলল যে চীন ভারতকে আক্রমণ করেছে, আর আরেকটা অংশ বলল যে চীন ভারতকে আক্রমণ করেনি, ভারত চীনকে আক্রমণ করেছে। কমিউনিস্ট পার্টি ভাগ হল 1964। যারা সাপোর্ট করেছিল চীনকে তারা হচ্ছে আজকে কমিউনিস্ট পার্টি সিপিআইএম। যারা সেদিন ভারতকে সমর্থন করেছিল তারা হয়েছে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো তারপরে তো আমরা দেখেছি যে কংগ্রেস দল তখন সরকারে ছিল, তখন তারপরে আমরা অনেকবার দেখেছি সিপিআইএম এর সঙ্গে, সিপিআই এর সঙ্গে কংগ্রেসের সিপিআই সারা দেশে। এবং ফাইনালি 93-তে আমরা দেখলাম রাষ্ট্রপতি শাসন দিয়ে পেছনের দরজা দিয়ে এখানে প্রতিষ্ঠিত কংগ্রেস সরকারকে সিপিআইএম এর হাতে তুলে দেওয়া হলো। তো আজকে কিন্তু নরসিংহারাও প্রধানমন্ত্রী নন, আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। পেছনের দরজা দিয়ে কোনো কাজ হবে না, তাই চেষ্টা করছেন পেছনের দরজা দিয়ে সিপিআইএম কে নিয়ে আবার সরকারে প্রতিষ্ঠিত করতে, এটা মানুষ ঘৃণাস্বরে প্রত্যাখ্যান করবে। সিপিএম এর একজন নেতা পবিত্র বলছেন যে এই যুগকে আপনারা ভয় পাচ্ছেন, তা আপনাদের কোথাও কোনো স্থানে জায়গা মাথা গোছার জন্য জায়গা পাবেন, এরকম ওনার একটা বক্তব্য ছিল। এটা পরিপ্রেক্ষিতে পবিত্রবাবুকে আগে বলুন নিজের এলাকায় পার্টি অফিসটা খুলতে, ভয়ের প্রশ্ন পরে আসবে। আগে বলুন নিজের এলাকায় যে পার্টি অফিসটা, যে পার্টি অফিসটায় বসে উনি খয়েরপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, ভুজনগর এলাকা, সারা খয়েরপুর জুড়ে বাইপাস এলাকা, সেই পার্টি অফিসটাকে আগে খুলতে বলুন। বুঝতে পারছেন তো? সাংগঠনিক ভাবে যদি আছে